প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারবে। তো শুরুতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, যে প্রবলেমগুলো তোমার কলেজ পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এগুলো আসে। তো দেখো, আমরা শুরুতে যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব, 1 নাম্বার যে প্রবলেম, সেটা হচ্ছে আমরা এই অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত আসে। ধরো তোমার এইটা হচ্ছে ভূমি, মাটি। হ্যাঁ, এখন এই মাটির উপরে ধরো কয়েকটা ইট এখানে আমি এইভাবে রেখে দিয়েছি। বলো তো ইটের ডাইমেনশন কয়টা আছে? বলো তো ইটের ডাইমেনশন কয়টা আছে বলো। তিনটা স্যার, 3D। এইরকম অনেকগুলো ইট যদি আমরা এখানে ভূমিতে স্থাপন করে দিই, 3টা ডাইমেনশন আছে, তাই না? তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং পুরুত্ব আছে। পুরুত্ব বা হাইট বলা হয়, যেটাকে আমরা বলি হাইট। আচ্ছা, তো এখন নর্মালি আমরা এই ইটটাকে আমরা এই অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো এই যে প্রথম যে ইটটা এখানে রাখা হয়েছে, এটা প্রথম ইট, এরপরেরটা হচ্ছে দ্বিতীয় ইট, এরপরে আরো অসংখ্য ইট এখানে ধরো পরপর রাখা আছে, ধরো এন সংখ্যক, ধরো হ্যাঁ এখানে এন সংখ্যক ইট রাখা আছে। আচ্ছা, এখন বলো তো এই প্রত্যেকটা ইটের ভার কেন্দ্র কোথায় আছে? বলো তো ভার কেন্দ্রটা কোথায় আছে? অর্থাৎ ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটাই হচ্ছে ভার কেন্দ্র। তো ভার কেন্দ্রটা কোথায় আছে বলো তো এই ইটের, প্রত্যেকটা ইটের ঠিক কোথায় বলো? মাঝখানে, মাঝ বরাবর। দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর মাঝামাঝি কাটা হলে ঠিক মাঝ বরাবর। অর্থাৎ আমি যদি এইভাবে একটা ডটেড লাইন টেনে দিই, তার মানে এই বরাবর কিন্তু প্রত্যেকটা ইটের ভার কেন্দ্রটা আছে। এই পয়েন্টে ঠিক থাকবে, এই পয়েন্টে, এই ইটের এই মাঝখানে এখানে, আবার এই ইটের মাঝখানে এই জায়গাটা ভার কেন্দ্র আছে। এখন যদি আমি একটা ইটের উপরে আরেকটা ইট যদি পরপর সাজাই, তাহলে সেক্ষেত্রে কি ভার কেন্দ্র কি প্রত্যেকটা ইটের এখন যে অবস্থানে আছে এটা কি সেই অবস্থানে থাকবে, না ভার কেন্দ্র তথা ওজনের ক্রিয়া রেখা সরে যাবে? বলতো সরে যাবে। সরে যাবে। কিভাবে সরে যাচ্ছে একটু খেয়াল করো। আমি ডান দিকে একটা চিত্র ড্রয়িং করতেছি, দেখো খেয়াল করো। এটা হচ্ছে ভূমি, হ্যাঁ এই রেখাটাকে আমরা নিচের যে সমতলটা, এটা হচ্ছে মাটি বা ভূমি। আচ্ছা, এখন এই 1 নাম্বার ইটটাকে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে 1 নাম্বার ইটটাকে আমি আবার এখানে নিয়ে এসে এখানে রাখা হলো। বলতো এই ক্ষেত্রে প্রথম ইটের ভার কেন্দ্র কোথায় আছে? মাঝখানে আছে। জি স্যার। জি স্যার। তাহলে কি প্রথম ইটের ভার কেন্দ্র কি সরে গিয়েছে নাকি ওই স্থানেই আছে? বলো। ওই স্থানেই আছে। ওই স্থানেই আছে। তার মানে আমরা যদি একটু বলতে চাই যে প্রথম এই যে এই ইটটাকে ওখানে নেওয়ার পূর্বে এখানে ভার কেন্দ্রটা কোথায় আছে বলতো? h/2 উচ্চতায় আছে না? বলতো ভূমি থেকে কত উচ্চতায় আছে? এটা হচ্ছে হাইট, ঠিক আছে, এটা হচ্ছে হাইট। তাহলে এখন ভূমি থেকে ভার কেন্দ্রটা কত উচ্চতায় আছে প্রথম ইটটার ক্ষেত্রে? বলো। h/2। h/2। তুমি যখন এখানে এনে তুমি আবার এই জায়গায় রাখলে ভূমির উপরে, তখন ভার কেন্দ্র কোথায় আছে বলো? স্যার h/2। h/2। তাহলে ভার কেন্দ্রের সরণ প্রথম ইটটার ক্ষেত্রে দেখো আমি কি লিখতেছি, h প্রাইম ইকুয়াল টু, প্রথমে ছিল h/2 উচ্চতায়, পরে যখন তুমি নিয়ে গেলে অন্য জায়গায়, সেখানে তুমি কত উচ্চতায় পাচ্ছ? h/2 উচ্চতায় পাচ্ছ। তাহলে ভার কেন্দ্রের সরণ দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়েছে? 0। তার মানে আসলে অ্যাকচুয়ালি ভার কেন্দ্রের কোনো সরণ হয় নাই। এটা প্রথম ইটটার ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। তার মানে প্রথম ইটের ভার কেন্দ্র আগে যে স্থানে ছিল ওই স্থানেই আছে। তার মানে ভার কেন্দ্রের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন ভার কেন্দ্রটা কেন এখানে বিবেচনা করা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, তার কারণটা হচ্ছে এখানে অভিকর্ষ বলটা কাজ করে এমজি। তো এমজি অর্থাৎ এটা তো একটা ওজন, তাই না? তো ওজনের তো একটা ক্রিয়া রেখা থাকবে, একটা ক্রিয়া বিন্দু থাকবে। তো ক্রিয়া বিন্দু বলতে বোঝানো হয় যে ভার কেন্দ্রটাকে বোঝানো হয়। এই জন্য এ জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তুমি অনেকগুলো ইটকে যদি তোমার একটার পর আরেকটা সাজাও, তাহলে সেই ক্ষেত্রে ভার কেন্দ্রের কনসেপ্টটা তোমাকে নিয়ে আসতে হবে। ভার কেন্দ্রের কনসেপ্ট বলতে বোঝানো হচ্ছে যে ভার কেন্দ্র তার আগের অবস্থান থেকে কতটুকু দূরত্বে সরে যাচ্ছে, তথা ওজনের ক্রিয়া বিন্দু কত দূরত্বে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে এইচ। তো এখন বলতো প্রথম ইটটা যে আমার আগে ইনিশিয়ালি এখানে ছিল, এটাকে যখন আমি ডান পাশে এনে এখানে স্থাপন করলাম, তখন আমার ভার কেন্দ্রের সরণ কি হয়েছে? হয় নাই। ভার কেন্দ্রের সরণ আমরা কত পেয়েছি? 0 পেয়েছি। এবারে দেখো তোমরা এখন নিজেরা বলো, পরে দ্বিতীয় ইটটা আমি এই জায়গায় এনে স্থাপন করলাম, খেয়াল করো এই যে 2 নাম্বার ইটটা। এখন 2 নাম্বার ইটের ভার কেন্দ্র এখন কোথায় আছে বলো তো? স্যার এই পয়েন্ট অবস্থান করবে। কিন্তু 2 নাম্বার ইটের ভার কেন্দ্র আগে কি এই রেখা বরাবর ছিল না? খেয়াল করো। জি স্যার। এখন কোথায় চলে গেল বলো? এখন কি এই পয়েন্টে চলে গেছে ভার কেন্দ্রটা, দ্বিতীয় ইটটার, নট প্রথম ইট, দ্বিতীয় ইটের এখন ভার কেন্দ্র
তার আগের অবস্থান থেকে এখন কোথায় অবস্থান করতেছে এখন বলো। তাহলে এই যে টোটাল যে হাইটটা এটা কত হবে একটু আমাকে চিন্তা করে উত্তরটা দাও। এটা শুধু 1.5 স্যার। এইচ প্লাস এইচ বাই স্যার ভারকেন্দ্র থেকে ভারকেন্দ্র দূরত্ব এইচ হবে। এইচ দেখো তো এটা বুঝতে পেরেছে কিনা সবাই, সবাই রেসপন্স করে একটু, অঙ্কগুলো ইয়েস বুঝতে স্যার, হবে। এটা বুঝতে পেরেছি। আচ্ছা এবারে 3 নাম্বার ইটকে যদি আমি এখানে সাজাই, 3 নাম্বার ইটটাকে এখানে সাজানো হলো, তাহলে 3 নাম্বার ইটের ভারকেন্দ্র এখানে চলে আসবে। আচ্ছা 3 নাম্বার ইটের ভারকেন্দ্রটা এখন কোথায় গেল একটু উপরে, তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার কেটে যাচ্ছে। টাকা গেছে। অর্ধেক হয়ে গেছে ইটটা, উপরে আচ্ছা। ইটটা অর্ধেক হয়ে গেছে। উপরের ইটটা অর্ধেক হয়ে গেছে তাই না? আচ্ছা দেখি, আচ্ছা আলাদা চিত্রে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ধরো এইটা একটা ইট, এইটা আর একটা ইট, এইটা আর একটা ইট, এরকম এন সংখ্যক ইট। এখন প্রত্যেকটা ইটই ভূমির উপরে আছে, ঠিক আছে, ভূমির উপরে। আচ্ছা এখন এখানে প্রথম ইটটা স্থাপন করা হলো, ভারকেন্দ্রে কোনো সরণ হয় নাই। দ্বিতীয় ইটটা এর উপরে স্থাপন করা হলো, ভারকেন্দ্র সরণ হয়েছে, এই জায়গায় চলে এসছে। তো এই ভারকেন্দ্র টু এই ভারকেন্দ্র দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, দ্যাট ইজ এইচ। তাহলে বলতো দ্বিতীয় ইটের ভারকেন্দ্রের সরণ কতটুকু উচ্চতায় চলে গেল, এইচ উচ্চতায় চলে গেল। আচ্ছা এবারে তৃতীয় ইটটা যখন তুমি স্থাপন করবা তখন এই পয়েন্টে চলে আসবে, তখন তৃতীয় ইটের ক্ষেত্রে ভারকেন্দ্র এখান থেকে কত উচ্চতায় চলে গেছে এখন বলো। 1.5h। 2h একটু ভালো করে বলো, এইটুক যদি এইচ হয় তাহলে পরেরটা এটাও কত, এইচ, তার মানে দ্যাট ইজ 2h। 4 নাম্বার যে ইটটা আছে, 4 নাম্বার ইটটা যদি এখানে স্থাপন করা হয়, ইটের সাইজ গুলো একেবারে বিশ্রী হয়ে গেল আমার যায়, তাহলে এটা ভারকেন্দ্রে কোথায় আছে, এখানে থাকবে। তার মানে সেটা এখন কত উচ্চতায় চলে গেছে এখন বলো। 3h। বুঝতে পেরেছো কিনা তোমরা এটা বলো। জি স্যার। এখন দেখো প্রথম ইট সাজানোর ক্ষেত্রে কৃত কাজ W দ্যাট ইজ ইকুয়াল টু mg ইন্টু, প্রথম ইটের ক্ষেত্রে mg ইন্টু এইচ। তো বলো তো প্রথম ইটের ক্ষেত্রে কি ভারকেন্দ্রে কোনো সরণ হয়েছে? না স্যার, শুধু এমনি। তাহলে না। এইচ কত হবে বলো, এইচ এর মানটা এখানে বের করেছি আমরা, এই যে এইচ কত, 0 0। এবারে চলে আসো দ্বিতীয় ইটের ক্ষেত্রে mg ইন্টু উচ্চতা, বলো ভারকেন্দ্র দ্বিতীয় ইটের ক্ষেত্রে কোথায় চলে গিয়েছে, চিত্র দেখো এখানে, স্যার এইচ প্লাস তৃতীয় ইটের ক্ষেত্রে চলে আসো, কোথায় কত উচ্চতায় চলে গেছে, 2h। এইভাবে তাহলে কি হবে বলো, তাহলে এইভাবে কি চলতে থাকবে না, পরে ইটের ক্ষেত্রে 3h। তার মানে আমরা লাস্টে এটাকে ডট ডট দিয়ে প্লাস n তম ইটের ক্ষেত্রে আমরা এখানে লিখছি n মাইনাস 1, আচ্ছা n মাইনাস 1 ইন্টু mgh। দেখো তো এটা বোঝা যায় কিনা। জি স্যার। আচ্ছা এখন এই যে লাস্টের যেটা বলো, এই লাস্টেরটা আসলে যে কোনো ইটের ক্ষেত্রে তুমি বের করে, প্রথম ইট সাজানোর ক্ষেত্রে যদি বের করতে চাও তাহলে n এর মান কত লিখবে, 1। তো 1 মাইনাস 1 কত হয় বলো, 0। তার মানে এইটা পেয়ে যাবে। দ্বিতীয় ইটের ক্ষেত্রে n এর মান কত লিখবে, 2। তো 2 মাইনাস 1 মানে কত, 1। তার মানে এই কাজটা তুমি পেয়ে যাবে। তৃতীয় ইটের ক্ষেত্রে n এর মান কত, 3। তো 3 যদি এখানে বসানো, তো 3 মাইনাস 1 মানে কত, 2। তার মানে এই কাজটা তুমি পেয়ে যাবে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার ওই তো মানে দ্বিতীয় ইটের ক্ষেত্রে স্যার ভারকেন্দ্র সরণটা মানে কেমনে হলো এইচ, মানে ওই যে বিয়োগ করে কেমনে বের করবো স্যার? বিয়োগ করে কেমনে বের করবা এটা কি বলতে হয় বলো তো, ম্যাথে এত দুর্বল কেন তোমরা বলো তো। একজন ফিজিক্সের শিক্ষককে যদি ম্যাথের জ্ঞান শিখাইতে হয় তাহলে হয় বলো। এখন আমাকে আবার চিত্রটা ড্রয়িং করতে হবে। এই যে তোমার প্রথম ইট, এটা হচ্ছে একই অঙ্ক বারবার তোমাকে ম্যাথের জ্ঞানের স্বল্পতার জন্য পরিশ্রম করতে হচ্ছে। আচ্ছা এখন এই যে তোমার প্রথম ইটটা এখানে সাজানো হলো, প্রথম ইটের ক্ষেত্রে ভারকেন্দ্রের কোনো অবস্থানে পরিবর্তন হয় নাই, ওই হাইটেই আছে, ঠিক আছে। দ্বিতীয় ইটের ভারকেন্দ্র এখানে। তো দ্বিতীয় ইটটা এখন বলো, তাহলে তোমার দ্বিতীয় ইটটা যখন তুমি এটার উপরে নিয়ে এসে সাজাবে তখন ভারকেন্দ্র কোথায় থাকবে, মাঝখানে থাকবে। তাহলে আগে ছিল এই পয়েন্টে ভারকেন্দ্র দ্বিতীয় ইটের, এখন চলে গেল এই পয়েন্টে, তাহলে ভারকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, এই জ্ঞানটা নাই তোমাদের। এইটুক কত h/2, আর এইটুক কত h/2, h/2 আর h/2 যোগ করলে কত হবে, h হয়ে যাবে। এই জ্ঞানগুলো নাই তোমাদের, ইন্টারমিডিয়েটে পড়ো, 3-4 এর বাচ্চারা পারবে এগুলো।
যে প্রশ্ন করেছে সে কি বুঝতে পেরেছো? লজ্জার বিষয় না, আমি জাস্ট কথা। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। এরপরে তৃতীয় ইটটা যখন তুমি স্থাপন করতেছো তখন ভার কেন্দ্র এখানে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে এইটুক হাইট কত? তো এই যে এখানে এই এইচ পাচ্ছি আর আবার এখানে এইচ পাচ্ছি, তাহলে দ্যাট ইজ কত? 2h। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে কুইক। স্যার জি স্যার। আচ্ছা এবারে এখানে চলে আসো, কাজ আগাইতে হবে। দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু, আমরা এই টার্মটাকে বাদ দিয়ে দিব, তার মানে প্রথম ইট সাজানোর ক্ষেত্রে বাস্তবে কোনো কাজ এখানে হচ্ছে না। এবারে বাকি যেগুলো আছে সেইগুলো থেকে কি আমি এই জিনিসটা নিয়ে আসতে পারি? দেখো তো, এম জি ইন্টু এইচ আমরা সব জায়গা থেকে কিন্তু কমন পাচ্ছি, একটু খেয়াল করে দেখো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1, এটা কি লেখা যায়? জি স্যার। জি স্যার। দ্যাট ইজ ইকুয়াল টু এম জি এইচ। এই ধারার সমষ্টি কত? তোমরা কি করেছো ম্যাথে এগুলো? আমি করে এসেছি, 8 বা 9 এগুলো করে এসেছি। জি স্যার, এটা n * n+1/2। তাহলে এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2। এটাই হচ্ছে n সংখ্যক ইট সাজানোর ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা। দেখো এই সমীকরণটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। যেখানে m হচ্ছে একটা ইটের ভর, g হচ্ছে g তো 9.8, আর h হচ্ছে একটা ইটের হাইট উচ্চতা, আর n মানে হচ্ছে ইটের সংখ্যা, অর্থাৎ তুমি কতটা ইট সাজানোর জন্য তুমি কৃত কাজ বের করতে চাচ্ছ, এই nটা হচ্ছে সেই n। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে জানো। জি স্যার। আচ্ছা এখন যদি একটা অঙ্ক বলা হয় যে ধরো তোমার 2.5 কেজি ভরের স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই কৃতকাজের ক্ষেত্রে কি অভিকর্ষ বল কাজ করবে? সব অভিকর্ষ বল, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ হয়। অভিকর্ষ বলে সমান বল প্রয়োগ করে ওটাকে ওই স্থানে স্থাপন করা যায়। সব অভিকর্ষ বল দ্বারা কাজ করা হচ্ছে এখানে, কিন্তু প্রযুক্ত বল দ্বারা কাজ করা হচ্ছে, বাট প্রযুক্ত বলটা অভিকর্ষ বলের সমান। ঠিক আছে, প্রযুক্ত বলটা অভিকর্ষ বলের সমান। জি স্যার। তো 2.5 কেজি ভরের 10টি ইটকে পরপর সাজানো হলে কৃত কাজ কত হবে? তো প্রত্যেকটা ইটের উচ্চতা বলা আছে ধরো 6 সেন্টিমিটার, প্রত্যেকটা ইটের উচ্চতা বলা আছে 6 সেন্টিমিটার। তাহলে আমি অঙ্কের ভাষাটা কি, যে 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং 2.5 কেজি ভরের 10টি ইটকে পরপর সাজানো হলে কৃত কাজ কত হবে নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্কের ভাষা। আমি কিন্তু শর্টকাট অঙ্কের মানে ডাটাগুলো দিয়ে লিখতেছি, কিন্তু সাথে সাথে ভাষাও বলছি। তো আমি কি বললাম, 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং 2.5 কেজি ভরের 10টি ইটকে পরপর সাজানো হলে অভিকর্ষ বল বলার দরকার হয় না, কৃত কাজ কত হবে। তো সেক্ষেত্রে কোন সমীকরণটা অ্যাপ্লাই করবে এখন বলো? এই যে উপরে যে সমীকরণটা আমরা বের করলাম সেটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু এম মানে হচ্ছে 2.5, জি এর মান রাউন্ড ফিগার আমি 10 ধরে নিলাম। হ্যাঁ, অঙ্ক করার সময় তোমরা 9.8 ধরে করবে। আর এইচ মানে কত বলো? এইচ মানে কি 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এটা হচ্ছে এইচ। তো এটাকে সেন্টিমিটার আছে মিটারে নিয়ে যাও, তো মিটারে নিয়ে গেলে কত হবে? 0.06। ঠিক আছে, আর এখানে n এর মান কত লিখবে বলো? কতটা ইট সাজানোর জন্য কৃত কাজ তুমি বের করতে চাচ্ছ? 10টা, তাহলে 10 মাইনাস 1 ডিভাইডেড 2। এইটা ক্যালকুলেশন করলে যা হয় তত জুল হবে। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে এখন আমাকে এই প্রবলেমটা করে দেখাতে হবে তোমাদের। 2 নাম্বার প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে, ধরো এখানে আমি ওই অঙ্কের ডাটাগুলো হচ্ছে এটাই। হ্যাঁ, এইগুলোই হচ্ছে অঙ্কের ডাটা। তো আচ্ছা অঙ্কের ডাটাটা আমি এটা আলাদা করে বলে দিচ্ছি। ধরো তোমার এটা হচ্ছে ভর m ইকুয়াল টু ধরো 2.5 কেজি মানে 2.5 কেজি। এখানে একটা ডাইমেনশন আমি বলে দিচ্ছি, দেখি এটা তোমরা বুঝতে পারো কিনা। 16 সেন্টিমিটার গুণন তোমার 10 সেন্টিমিটার গুণন 6 সেন্টিমিটার। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলো তো? এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? দৈর্ঘ্য 16, আয়তন। এটা দ্বারা আয়তন বোঝানো হয় না, এটা দ্বারা ডাইমেনশন বোঝানো হয়। 3 ডাইমেনশনাল একটা বস্তু বোঝানো হয়, যার এইগুলো হচ্ছে ডাইমেনশন। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। হ্যাঁ, গুণ করলে আয়তন পাবে, এগুলো 3টা গুণ করলে আয়তন পাবে। আচ্ছা, তো এখন এটার তাহলে প্রত্যেকের ভর বলা আছে এবং প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা তোমরা বুঝতে পারতেছো কিনা এটা আমাকে, এই অঙ্কটা করতে পারলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ধরো এইটা একটা ইট,
এটা আরেকটা ইট, এটা কিন্তু এইস, হ্যাঁ এটাকে বলা হচ্ছে এইস। আচ্ছা এবারে দেখো আমরা কিভাবে সাজাচ্ছি একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রথম ইটটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম ইটটা এখানে নিয়ে আসা হলো। এরপরে দ্বিতীয় ইটটাকে আমি কিভাবে স্থাপন করতেছি একটু চিন্তা করে উত্তরটা দিতে হবে খাড়া করে। এই এখন এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে বলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ বলো এখন। আচ্ছা mg11 স্যার এক্ষেত্রে বলো প্রথম ইটের ক্ষেত্রে, বলো প্রথম ইটের ক্ষেত্রে mg ইনটু হাইট কত? 0। 0 জি স্যার। Yes, 0. Now second it mg into height what? নিজেরাই পারবে, দেখো নিজেরাই পারবে। দ্বিতীয় ইট প্রথম ইটের ভার কেন্দ্র তো এই বরাবর ছিল, এই বরাবর আছে এখানে। এখন দ্বিতীয় ইটের ভার কেন্দ্র কোথায় আছে? ঠিক মাঝখানে আছে। কথা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা এখন বলো এইটা কত বলো তো? h/2। Yes, sir. h/2. আর এইটা কত? l/2, মানে দৈর্ঘ্যের অর্ধেক। Yes, sir. তাহলে আমার এখানে ভার কেন্দ্রটা দ্বিতীয় ইটের ক্ষেত্রে h প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কত উচ্চতায় আছে বলো? আগের অবস্থান থেকে কত উচ্চতায় সরে গিয়েছে বলো এখন? l/2 প্লাস h/2। 13। মান পরে বলো, মান বের করার কোনো বিষয় নাই, অঙ্কের আগে মানে ফিজিক্সটা বুঝতে হবে, লজিকটা বুঝতে হবে। মান তো এখন অ্যাপ্লাই করে বের করবে, এটা বুঝতে পেরেছি কিনা সেটা আগে বলো আমাকে। জি স্যার, জি স্যার, এই পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারলে অঙ্ক হয়ে গেছে, আবার কি আবার বাকি কই? এখানে কিন্তু আর ওই সূত্রটা দিয়ে অঙ্কটা করা যাবে না। ওটা হচ্ছে n সংখ্যক ইট যদি তুমি এই সিকোয়েন্সিয়ালি সাজাও। এখানে কোন সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে খেয়াল করেছো? প্রত্যেকটার হাইট পরপর সাজানো হচ্ছে, প্রত্যেকটা হাইট পরপর সাজানো হচ্ছে। কিন্তু তুমি যদি এলোমেলো ভাবে সাজাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আর এই ফর্মুলা ইউজ করে আর কিন্তু অঙ্ক করা যাবে না, এটা মনে রাখতে হবে। যেমন আমি কি এখানে সেই সিকোয়েন্স ফলো করে গিয়ে এইটা সাজানো হয়েছে এখানে বলো তো দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রে? না স্যার। প্রথম ইটার ক্ষেত্রে হাইট বরাবরই রাখা হয়েছে, কিন্তু দ্বিতীয় ইটটা কিন্তু আবার হাইট বরাবর রাখিনি, এটা খাড়া করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা আলাদা করে বের করে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা এখন কি এখানে মান বসিয়ে অঙ্কগুলো করা যাবে না? এখানে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা তো দরকার নাই। m মানে এটা কত? 2.5 ইনটু g মানে কত? 10 ইনটু h প্রাইম, এটা h প্রাইম এখানে বের করে নিবে যে h প্রাইমের মানটা। h প্রাইমের মানটা হচ্ছে তোমার এলটা কত যেন আমি ধরেছি 16/2 আর এটা হচ্ছে 6/2, তাহলে দ্যাট ইজ 8×3=11 নাকি? দ্যাট ইজ ইকুয়াল টু 0.11 মিটার। এটা কি ঠিক হয়েছে আমার? 16/2 তাহলে 8, আর এখানে 6/2 3, তাহলে 8×3=11। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার। এই ছেলেরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এখানে কত বসাবে? এখানে h প্রাইমের জায়গায় কত লিখতে হবে? 0.11 ক্যালকুলেশন করলে যা হয় তত জুল হবে। দেখো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে জানাও। জি স্যার। প্রবলেম নাম্বার 3। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে একটা ইটকে শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থায় আনতে কৃত কাজ কত হবে? শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থায় আনতে কৃত কাজ কত হবে? একটা ইট, এটাই একটা ইটকে তুমি কি করেছো? শায়িত অবস্থা হতে কি অবস্থায় নিয়ে আসলা? জাস্ট এই অবস্থায় ছিল, এটাকে উলম্ব অবস্থায় নিয়ে আসতে হবে, তাহলে কৃত কাজ কত হবে বলো এখন? এখানে উচ্চতা স্যার l/2 থেকে h/2 মাইনাস করে দিতে হবে। mg l/2 হবে স্যার। আচ্ছা অনেকের ধারণা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। আগে প্রথম এটার ভার কেন্দ্র কোথায় আছে সেটা বের করো। এই জ্ঞানগুলো না জানলে কিন্তু হবে না। তাহলে এই ইটের ভার কেন্দ্রটা এই বরাবর ছিল, ঠিক আছে? এই বরাবর আছে, তা এই বরাবর মানে কত আসলে? এটা কত আসলে? এটা কি h/2? জি স্যার, h/2 কত উচ্চতায় আছে? h/2 উচ্চতায়। আচ্ছা এখন যখন তুমি এটাকে শায়িত অবস্থা থেকে খাড়া অবস্থায় নিয়ে গেলে তখন ভার কেন্দ্র তো আর ওই অবস্থায় নাই, সরে গিয়েছে।
তো ভার কেন্দ্রে কোথায় এসছে? ঠিক মাঝখানে এই পয়েন্টে এসছে। জি স্যার এইটুক কত L বলো? by 2 এইটুক মানে কি? L/2 L/2 স্যার। না? L/2 আর এইটুক কত ছিল? H/2। তাহলে কতটুকু জি সরে স্যার গেল? এটা মাইনাস করে দিতে হবে L/2 minus H/2 L/2 minus H divided 2। এবারে মানগুলো অ্যাপ্লাই করলে তারপরে কৃতকাজ W equal to mg into H prime। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। জি স্যার। তাহলে জি স্যার অনেকগুলো ইটকে পরপর সাজালে কাজ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। সেই ক্ষেত্রে একটা সিকোয়েন্স থাকবে যে হয় হাইট গুলোকে পরপর সাজানো হচ্ছে, অথবা তুমি কিন্তু লেন্থ গুলোকে যদি পরপর সাজাও, প্রত্যেকটা লেন্থ গুলোকে যদি পরপর সাজাও, তখন এই সমীকরণের চেঞ্জ হবে কি বলো তো? এই সমীকরণের চেঞ্জ হবে কি বলো? এই জায়গাটা কি চেঞ্জ হবে? স্যার H এর জায়গায় চেঞ্জ হবে স্যার। এই এইচ এর জায়গায় তখন কি লিখবে? এল লিখবে। জি স্যার দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। আর প্রস্থ যদি তুমি পরপর সাজাও সবগুলো ইটে, তাহলে সেই ক্ষেত্রে এখানে বি চলে আসবে, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। তো হাইট যদি পরপর সাজানো হয় তাহলে এখানে এমজি এইচ চলে আসবে। তোমার খাড়া করে যদি একটার উপরে আরেকটা এভাবে সাজাও পরপর, তাহলে তোমার এখানে এল চলে আসবে। ক্লিয়ার? স্যার যদি H দিয়ে পাশে লিখে দিই H সমান প্রস্থ বা H সমান এইটা, স্যার তাহলে তখন হবে না স্যার? হ্যাঁ হবে। হবে না কেন? হবে হবে। মানে ও বলতেছে যে স্যার আমি এখানে এইচ লিখবো কিন্তু এইচটা বলে দিব যে দৈর্ঘ্য বা প্রস্থ। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আবার ভুল করে হয়তো বা এইচ এর জায়গায় হাইটই বসিয়ে দিবে, কিন্তু তুমি দৈর্ঘ্য বরাবর সাজাচ্ছ। অনেক ব্যাপার আছে আর কি, এগুলো এই জন্য নোটিফিকেশন গুলো ইউজ করতে হয়। আচ্ছা, তো এই যে তিনটা টাইপের যে অঙ্ক বলা হলো, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। জি স্যার। যদি ক্লিয়ার হও তাহলে এই প্রবলেমটা একটু আমাকে করে দেখাও। এটা ধরো একটা পরীক্ষা হচ্ছে, ধরো ওই ইটের অঙ্কগুলোই, হ্যাঁ ইটের অঙ্কটাই। ধরো এটা একটা ইট, এইটা আর একটা ইট, দুইটা ইট। তো এটাকে সাজানো হচ্ছে এইভাবে, একটু খেয়াল করো। প্রথম ইটটাকে সাজানো হলো এই বরাবর, আর দ্বিতীয় ইটটাকে সাজানো হলো এইভাবে। এই ছোটবেলায় এইভাবে আমরা খেলাধুলা করেছি। আচ্ছা, তো এখন বলো এই ক্ষেত্রে কিভাবে অঙ্কটা করবে? বলো। দৈর্ঘ্য অর্ধেক প্রথমে স্যার L/2 প্লাস H/2 হবে স্যার উচ্চতা, মানে এইটা। আচ্ছা, প্রথম ইটের ক্ষেত্রে কি হবে বলো? প্রথম ইটের ক্ষেত্রে এম জি ইনটু L বাই, তো প্রথম ইটের ক্ষেত্রে তাহলে এইচ কত লিখবো বলো? L/2 প্রথম ইটের ক্ষেত্রে অনেকে L/2 বলতেছো, একটু লেখাপড়া করতে হবে কিন্তু। 0 হবে। আর L/2 minus H/2 0 হবে স্যার। ভেরি গুড। L/2 মাইনাস H/2 একজন পেরেছে। 0 হবে কেন বলো তো? এটাকে এই যে এখনই একটা অঙ্ক করানো হলো, সাহিত্য অবস্থা থেকে কি অবস্থায় নিয়ে আসছে রে? খাড়া অবস্থায়। অঙ্ক সবগুলো তথ্য দেওয়ার পরেও যদি না পারো তাহলে তো তুমি তো হতভাগা। এই যে এটা কি, এই অঙ্কটা কেন করানো হলো বলো? এই কনসেপ্টটাতে ওখানে প্রয়োগ করা হচ্ছে। সাহিত্য অবস্থা হতে কি অবস্থায় নিয়ে আসছে? এইটাকে খাড়া অবস্থায়। তো সেই ক্ষেত্রে এইচ প্রাইম কত হয়েছে? L/2 মাইনাস H/2। তাহলে প্রথম ইটার ক্ষেত্রে এখানে কত এসছে হাইট? L/2 মাইনাস H/2। নাও দ্বিতীয় ইট mg ইনটু H কত এখন বলো? L/2 প্লাস H/2 হতে পারে। L/2 প্লাস H/2। হ্যাঁ, চিন্তা করে উত্তর দিতে হবে, কিন্তু হয় নাই। স্যার প্রথমটার সাথে হয় নাই, বলো কুইক রেসপন্স করো। এই বরাবর সাহিত্য ছিল তাই না? এই বরাবর। স্যার প্রথম হাইটটার সাথে H/2 যোগ হবে কেন্দ্রটা এখানে ছিল, এখন চলে গেছে এই জায়গাটায়। খেয়াল করো তো এটা কত ছিল বলো? এটা কত? এটা হচ্ছে H/2 তাই না? আর এইটুক কত বলো তো? এইটুক কত? এটা হচ্ছে H/2 উপরের টুক। আর এইটুক কত? L/2 L মাইনাস H/2 স্যার। L মাইনাস H/2। সবাই কি একমত? জি স্যার। এটা হচ্ছে L মাইনাস H/2। তাহলে আমরা এইটুক পেয়ে গেলাম। তাহলে ভার কেন্দ্র এখান থেকে কত উচ্চতায় আছে এখন বের করা যাবে না? L পরিমাণ উচ্চতা।
তাহলে আমরা ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি, একজন বলে দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে এই দুটা যোগ করে দাও, এল মাইনাস এইচ বাই টু, আমরা ডিটেলস করতেছি, প্লাস এইচ ডিভাইডেড টু, দ্যাট ইজ এইটা এটা কাটাকাটি হলে ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, এইচ পেয়ে যাচ্ছি, এল পেয়ে যাচ্ছি আমরা। এটা দেখো তো বুঝতে পেরেছে কিনা? এখন অঙ্কের ডাটায় মান বসাবে তোমরা, এখানে সমীকরণে মান বসা অঙ্কটা করবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে এই অঙ্কটা তোমরা করো তো দেখি। ধরো একটা মার্কার, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা মার্কার। তো মার্কার তো নরমালি শোনা যাচ্ছে না স্যার। গেলে আমি কি করব বলো? স্যার কার যেন অনেক আওয়াজ আসতেছে স্যার। তো আমি কি করব? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। এই তোমার 300 টাকা কত করে বেচা? এই যে প্লেট এরকম প্লেট। আচ্ছা, তো এখন আমরা দ্বিতীয় আর একটা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন ইট, মানে ইট যদি আমরা পরপর সাজাই বা বিভিন্ন ডিজাইনে আমরা যদি ইটগুলোকে সাজাই, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কিভাবে বের করতে হয় সেই রিলেটেড আমরা অঙ্কগুলো আমরা এতক্ষণ শিখলাম। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু সবাইকে মিউট করে দিয়েছি, এখন আর আনমিউট করব না। আচ্ছা, তো এখন দেখো আমরা এখানে দ্বিতীয় আর একটা অঙ্কে আমরা এখানে চলে যাচ্ছি। যে ধরো তোমার কোন একটি বস্তুর ভর ধরো আমরা বলে দিলাম m = 5 কেজি। তো 5 কেজি ভরে বস্তুর উপরে এত মানের বল প্রয়োগ করাই, ধরো বলটা আমরা নামকরণ করলাম ধরো তোমার 8t² প্লাস 2t মাইনাস 7। তো 5 কেজি ভরে কোনো বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করাই বস্তুটি ধরো আমরা নামকরণ করছি, আচ্ছা এখানে একটু কারেকশন করে দিই আমি। আচ্ছা, অনেক সময় হ্যাং হয়ে যায়। আচ্ছা, তো 5 কেজি ভরে কোনো বস্তুর উপর আমরা এখানে বলে দিচ্ছি ধরো তোমার 5x² মাইনাস 2 প্লাস 2x মাইনাস 7 এত নিউটন বল প্রয়োগ করা হলো। এর ফলে বস্তু কণাটি ধরো এই অবস্থা হতে, অর্থাৎ x ইনিশিয়াল আমরা নামকরণ করছি ধরো তোমার 1 মিটার অবস্থা হতে ধরো তোমার x ফাইনাল = 9 মিটার অবস্থানে সরে গেল। তাহলে অঙ্কের ভাষাটা হচ্ছে তোমার 5 কেজি ভরে কোনো বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করায় বস্তু কণাটির একটা নির্দিষ্ট অবস্থান হতে অন্য কোনো একটা অবস্থানে সরে যাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছে আমাকে? জি স্যার। তোমরা একটু নিজেরা ঠিক হয়ে নিও, হ্যাঁ? এই যে তোমরা ক্লাসে জয়েন করার পরে যে এই যে বিভিন্ন শব্দ আসে, শব্দ আসলে যে একটা মিউট করতে হয়, এটাও কি আমাকে বলে দিতে হয়? প্রতিটা দিন বলে দিতে হয় এই জিনিসটা? এই কমন সেন্স নাই? ইন্টারমিডিয়েট লেখাপড়া করো, মিউট করে ক্লাস নিলে তো তোমরা কি বুঝতেছো কি বুঝতেছো না এটা কি আমি জানবো? এই জন্য আমি আনমিউটে ক্লাস নিই। এরপরে শব্দ হলে তুমি মিউট করে দাও নিজেকে। আচ্ছা, তো এখানে অঙ্কটা কি বলা হয়েছে বলো? 5 কেজি ভরে কোনো বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করায় বস্তু কণাটা 1 মিটার অবস্থা হতে কোন অবস্থানে সরে গেল, 9 মিটার অবস্থানে সরে গিয়েছে। তো এই ক্ষেত্রে কৃত কাজ কত? এখন বলো তো এই বলটা, তাহলে বলো তো এখানে x এর মান কি কনস্ট্যান্ট আছে না পরিবর্তন হচ্ছে? বলো, x এর মান কি কনস্ট্যান্ট না পরিবর্তন? পরিবর্তন হচ্ছে। তাহলে x এর মান যদি পরিবর্তন হয় তাহলে এই f এর মানটা কি কনস্ট্যান্ট হবে না পরিবর্তনশীল বল হবে? পরিবর্তনশীল বল হবে স্যার। তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা কি? আমাদের কাজ বের করতে বলা হচ্ছে এখানে। তার কাজ বের করার ফর্মুলা কি? এখানে x ইনিশিয়াল আর উপরে হচ্ছে x ফাইনাল, এটা হচ্ছে f * dx, দ্যাট ইজ ইকুয়াল টু x ফাইনাল মানে কত? 1,
এক্স ইনিশিয়াল মানে কত 9, ঠিক আছে, আর এফ এর মানটা কত 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইনটু ডিএক্স। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। এফ এর মানটা, এফ এর যে সমীকরণ সেটা অ্যাপ্লাই করা হয়েছে, এরপরে লিমিটটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে বাকি কাজগুলো এখন নিজেরা বলো, যে পারো সে রেসপন্স করো, এখন বলো, কুইক রেসপন্স করো। শুনতে পাচ্ছ আমাকে? 5x স্কয়ারটা প্রথমে তো ভেঙে এত দুর্বল তোমরা। আচ্ছা 5 স্যার এগুলো 5 সামনে থাকবে কি কনস্ট্যান্ট করতে হবে আর বলো, কি করতে হবে? এই অঙ্কগুলো কি করানো হয় নাই? এই অঙ্কগুলো কি করানো হয় নাই? জি স্যার। তো ঘুমাইতেছো কেন বলো, আনসার দাও। স্যার 5x কিউব বাই 3। হ্যাঁ একটা ছেলে বলতে পেরেছে, বাকিগুলো সবাই ঘুমাইতেছে। মাইনাস 7x। স্যার 5x কিউব বাই 3। কোথায় বসে আছো আর আমি কোথায় চলে গেছি? তাহলে এটা ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করে এখানে লিমিটটার মান অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশন করে লিমিটের মান অ্যাপ্লাই করলে ফাইনালি যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা বাসায় করে নিবে, এত জুল কাজ হবে। এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার হয়েছে সবাই? ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশন অনেক করানো হয়েছে, আমি করিয়েছি নিজে, আমি নিজে করিয়েছি এগুলো। তাহলে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিটের মানটা এখানে এক্স এর জায়গায় অ্যাপ্লাই করতে হবে, করে যে রেজাল্টটা আসবে তত জুল কাজ সম্পাদিত হবে। ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। লেখাপড়া করো, লেখাপড়া করো, দুর্বল তোমরা, মানে করতেছো না, যার জন্য পারতেছো না এখানে। আচ্ছা এবারে ধরো m ইকুয়াল টু 5 কেজি ভরে কোনো বস্তুর উপরে ধরো একটা নির্দিষ্ট বল প্রয়োগ করায় এই বস্তুটার এইভাবে সরণ হচ্ছে। ধরো x ইকুয়াল টু ধরো তোমার 4t স্কয়ার মাইনাস 8t প্লাস 7 এত মিটার সরণ হয়েছে। ধরো এই সমীকরণ অনুসারে বস্তুটা সরণ হচ্ছে। এখন বস্তুটা ধরো তোমার টি ইনিশিয়াল টি আই দ্যাট ইজ ইকুয়াল টু বলা আছে, টি আই ইকুয়াল টু বলা আছে ধরো তোমার 2 সেকেন্ড, আর টি এফ ইজ ইকুয়াল টু বলা আছে ধরো টি এফ ইকুয়াল টু বলা। আচ্ছা আমরা এখানে লিমিটটা সময় দিয়ে দিব, সময় দিব না, আমরা লিমিটটা সরণে দিয়ে দিচ্ছি। তো লিমিটটা যদি সরণে দিয়ে দিই, আমরা এখানে একটু মুছে দিচ্ছি। আচ্ছা আমি একটু আলাদা কালার নিলাম। ধরো এটা হচ্ছে তোমার এক্স আই, ঠিক আছে, এটা এক্স আই, এটা হচ্ছে মিটার হবে, হ্যাঁ 2 মিটার, আর এটা হচ্ছে এক্স এফ দ্যাট ইজ ইকুয়াল টু 14 মিটার। তাহলে আমরা কি বলা হলো যে এম কেজি ভরে কোনো বস্তুর উপর এম কেজি ভরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় এই বস্তুটার সরণ এই সমীকরণ অনুসারে পরিবর্তন হচ্ছে। এর ফলে বস্তুটার এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে যেতে কৃত কাজ কত হবে, এটা চাওয়া হয়েছে তোমাদের কাছ থেকে। আচ্ছা তো এখন আমাকে বলো তো কাজ মানে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে এক্স ফাইনাল। আচ্ছা এখন বলো এফ এর মানটা কত এখানে বলো তো। দেখো তো এক্স ইকুয়াল টু আমাদের এখানে কি বলা আছে 4t স্কয়ার মাইনাস 8t, ক্যালকুলাসের জ্ঞান না থাকলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আচ্ছা এটাকে আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিএক্স ডিটি সরণকে যদি সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা কি বেগ পেয়ে যাব। তার মানে কি এখানে 8t মাইনাস 8 প্লাস 0 হয়ে যাবে। এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। এগুলো সব আগের পড়া। আচ্ছা এবারে এই সমীকরণকে যদি আবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা কি পেয়ে যাই বলো তো, ত্বরণ পেয়ে যাই না? ত্বরণ পেয়ে যাব। জি স্যার। তার মানে কি ডিভি ডিটি, তো ডিভি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। আচ্ছা তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো, এম ইনটু এ, তো এম এর মান কত বলা আছে 5 আর এ এর মান কত 8, দ্যাট ইজ ইকুয়াল টু 40 নিউটন। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা এবারে এই সমীকরণ থেকে এটা আমাকে বলো তো, এই সমীকরণ থেকে বলো আমরা dx সমান কি লিখতে পারি এই সমীকরণ থেকে বলো, কেননা ওই dx এর মানটা আমার লাগবে। ওই dx ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, 8t মাইনাস 8 ইনটু dt, এটা কি লেখা যায় উভয় পক্ষে যদি dt দিয়ে গুণ করা হয়? জি স্যার। জি স্যার।
আচ্ছা এবারে কি লিখবে, এবারে ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। তো এক্স ইনিশিয়াল এক্স ফাইনালটা কত বলা আছে, 2 থেকে 14। তো ইনিশিয়ালটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 14। আচ্ছা আর ডিএক্স, ডিএক্স মানে এই যে যেটা বের করা হলো এখন, এই যে 8t মাইনাস 8 ইন্টু ডিটি। দেখো বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো। আর এফ এর মানটা কত যেন বের করেছি আমরা এখানে, এই যে এফ এর মানটা হচ্ছে 40, এখানে 40টা বসাইতে হবে। হ্যাঁ এফ এর মানটা হচ্ছে 40, এই এফ এর জায়গায় আমরা অ্যাপ্লাই করব 40 আর ডিএক্স এর পরিবর্তে বসানো হয়েছে উপরের লাইনটা। সময় শেষ হয়ে গেছে, কেটে যাবে হয়তো। তাহলে ফাইনালি এখন এটা ক্যালকুলেশন করতে পারবে কিনা এটা আমাকে বলো। জি স্যার। ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিটের মান বসানোর পরে যে রেজাল্ট হবে